আসসালামু আলাইকুম। এনসিপি যেন আসলে কোথায় দিন দিন হারিয়ে যাচ্ছে। দেখবেন ডাকসু নির্বাচনের পর বিশেষ করে যে তাদের যে মুখপাত্র হান্নান মাসুদ, তারপরে হাসরাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার, মাহফুজ, এদের এই যে আগের যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা আর নেই। দেখবেন এখন হাসরাত আবদুল্লাহ বা সার্জিস আলম, হান্নান মাসুদ বা আক্তার এরা যাই বলে না কেন, এখন আগে যদি একটা তাদের এই ভিডিওতে 1 লাখ লাইক পড়তো, সে জায়গায় দেখা যাচ্ছে এখন প্রায় 500, 600, 1000 এরকমভাবে পড়ছে। কারণ তারা ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা তারা ধরে রাখতে পারে না। আর এটা বিশেষ করে দেখা গেছে এই ডাকসু নির্বাচনের পরে। ডাকসু নির্বাচনেও এদের ভেতরে আসলে ওই যে হান্নান মাসুদ বলেন, মাহফুজ বলেন, আসিফ মাহমুদ বলেন, তারপরে নাহিদ বলেন, আবদুল্লাহ, এই হাসরাত আবদুল্লাহ বলেন, সার্জিস বলেন, এদের ভেতরে একটা বিভাজন তৈরি হয়েছে। এই দলটা কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধন পায় নাই। নিবন্ধন না পাওয়া এই ছোট্ট দলটা, অনেকে বলে থাকেন তাদেরকে বড় দল হিসেবে ভাবেন, কিন্তু দলটা ছোট্ট, রাজনৈতিক পরিসরে তারা আসলেই ছোট্ট। সেই দলটা এক একজন এক এক দিকে বিভাজিত হয়ে যাচ্ছে। দেখেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আব্দুল হান্নান মাসুদ তিনি আবার ওই যে শিবিরের বিপক্ষে স্ট্যাটাস দিয়েছেন। তারপরে মাহফুজ আলম তিনিও দিয়েছেন শিবিরের বিপক্ষে। নাহিদ ইসলাম আবার দিয়েছে আব্দুল কাদেরের পক্ষে। আবার এই যে আসিফ মাহমুদ সজীব বয়া তিনি আবার বাকেরের পক্ষে। তারপরে এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারাও আবার এক একভাবে এক এক যে বক্তব্য আসছে সেটা আবার জামাতের অনুকরণে বক্তব্য আসছে। তো এই যে এক একজন এক একটা বক্তব্য, তারপরে সর্বশেষ ডাকসু নির্বাচনের পরে আরেকটা যে বক্তব্য দিয়েছে এই মাহফুজ আলম জানেন আপনারা যে প্রায় সময় বক্তব্য দেয়, দিয়ে আবার পরবর্তীতে কিন্তু ক্ষমা চাইতে হয় তাকে, এমন বক্তব্য তিনি দিয়ে থাকেন। তো দেখবেন তিনি বলছেন কি যে আরেকটা মওদুদিবাদী প্রক্সি গ্রুপকে আমরা দেখতে চাই না। এখন অনেকে মিন্স করতেছে যে আরেকটা প্রক্সি গ্রুপ বলতে জামাতের প্রক্সি গ্রুপ হিসেবে দল হিসেবে এনসিপি কে মানুষ ধরে। তো শক্তিশালী অবস্থানে এই প্রক্সি গ্রুপকে সে দেখতে চায় না। এখন অনেকে বলতেছে যে হয়তোবা মাহফুজ আলম এই এনসিপিকেই টার্গেট করে কথাটা বলছে। কারণ আপনি যেখানে দেখবেন, যার কাছেও দেখবেন, সবাই যদি আবার বিএনপির কাছেও বলেন বা আওয়ামী লীগের কাছেও বলেন, জাতীয় পার্টির কাছেও বলেন, তারা সবাই বলে যে এনসিপি জামাতের একটা বি টিম। এখন এই যে মাহফুজ আলমের দেখেন বাপ কিন্তু বিএনপি গণনার একজন রাজনীতিবিদ, আগে থেকে পুস্টেড এক নেতা। অনেকে বলতে চাইছে যে মাহফুজ আলম হয়তোবা এই অন্তর্বর্তী সরকার থেকে যখন পদত্যাগ করবেন, যখন সরে যাবেন, তখন তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন। তো আগে যেরকম ভাবে এই এনসিপি নেতাদের বক্তব্য সময় বা কোনো একটা প্রোগ্রাম যেভাবে সাংবাদিকরা কাভার করত, সংবাদ মাধ্যম কর্মীরা কাভার করত, এখন কিন্তু সেভাবে কাভার করে না। এখন জাতির ফোকাসটাও এনসিপি নেতাদের উপর। এই যে জুলাই আন্দোলনের বড় কিন্তু অবদানকারীরা তাদের উপরে কিন্তু তেমনটা নেই। চিরাচরিত সেই রূপটা আবার ফিরে এসেছে, যেমন জামাত এবং বিএনপির দিকে। কারণ আওয়ামী লীগ মাঠে নেই, এখন এই মুহূর্তে জামাত এবং বিএনপি বড় দল, এবং মিডিয়াগুলো কাভার করে জামাত এবং বিএনপি। তারার যে কোনো নেতা কোনো একটা কিছু বললে দেখবেন সেখানে হুমড়ি খেয়ে পড়ছে এই সংবাদকর্মীরা। সে জায়গায় দেখেন আবার আরেকটা বড় বিষয় হচ্ছে যে এখন তার ডাকসু নির্বাচনের পর যেন সবাইকে আড়াল করে ফেলছে সাদিক কায়ুম। এখন সাদিক কায়েম যা বলে সবগুলোই মিডিয়াতে কাভার, সবগুলোতেই মিডিয়ার দৌড়ের উপর থাকে সাদিক কায়েমের পিছনে। আপনারা জানেন যে অনেকেই জানেন যে সাদিক কায়েমকে কেউ মানুক বা না মানুক, সাদিক কায়েম যে পিছনের মাস্টার মাইন্ড ছিল সেটা কিন্তু জুলকারনাইন স্যার ভাই কিন্তু বলছে, ইলিয়াস হোসেন বলছে, আরও অনেকে এটার প্রমাণও দিয়েছে। আর জামাত যে এটাকে সংগঠিত করে এই আন্দোলনটা যখন ছুটে গিয়েছিল, যখন 19শে জুলাইয়ের পর এই আন্দোলনটা সমন্বয়কদের হাত থেকে ছুটে গেছিল, তখন সাদিক কায়েমদের মাধ্যমে এই আন্দোলনটাকে সামনে নিয়ে যায়। সাথে বিএনপিও ছিল, অন্যান্যরাও ছিল। আর তখনকার সময় এই সমন্বয়কদের থাকার যাওয়া জায়গা, খাওয়ার জায়গা, এই সংবাদগুলো পৌঁছে দেওয়া বিভিন্ন এই সংবাদ মাধ্যমগুলোতে, বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমগুলোর কাছে পৌঁছে দেওয়া, এগুলো সাদেক কায়েমরা করেছে, এস এম ফরহাদরা করেছে। সাদেক কায়েম সালমান নাম দিয়ে কিন্তু এই কাজটা করেছে, কারণ ছদ্মবেশী নাম ইউজ করতে হচ্ছে তাদেরকে। কারণ ছদ্মবেশী ইউজ না করলে তো সবার আগে
ফালাইতো এই সাদেক কায়েমকে। কারণ এই যে পরিকল্পনা, এত পরিকল্পনা বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া, এগুলো সাদেক কায়েমকে সবার আগে ক্রস ফায়ারে দিত। তারপরে এস এম ফরহাদ একজন হিন্দু লোকের হিন্দু নাম ব্যবহার করে তিনি এই কাজ করেছেন। তো এখন আগের যে ফোকাসটা এনসিপিকে নিয়ে ছিল, সরকারও যে গুরুত্ব দিত, এখন থেকে সরকারও তেমন একটা গুরুত্ব দেয় না তাদেরকে। তাদের নিজেদের ভেতরে বিভাজন, এক একজন এক একভাবে এক এক রকম কথা বলছে। হাসনাত আবদুল্লাহ সার্জিস জামাতের অনুকরণে কথা বলছে, আবার এই যে নাহিদ এদেরকে আব্দুল কাদের, বাকের মজুমদার এদেরকে পেয়ে বসছে, আবার এই বামরা এরকমভাবে বিভাজনে আবার মাহফুজ আলম মাঝে মাঝেই এই ৭১ ইস্যু, এই মওদুদ ইস্যু এগুলো নিয়ে আবার হিট দিচ্ছে। এই যে ঝামেলা, দেখেন ডাকসু এবং জাকসুর পর যেখানে বাকশাস প্রথম হওয়ার কথা ছিল এনসিপির, কারণ জুলাই আন্দোলনে তাদের অবদান বেশি, সেই জায়গায় তারা ২-৩ নাম্বার সিরিয়ালও আসতে পারে নাই। আর এটাতে আরো বড় ইফেক্ট পড়ছে, যে এখান থেকে মানুষ বুঝে গেছে যে তাদের রাজনীতির দৌড়টা আসলে কতটুকু। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকেই ইন্টেলিজেন্স, প্রত্যেকেই কিন্তু সবগুলো বিষয় কিন্তু জানেন। সেখানে আবু বকর মজুমদার, তারপরে এই আব্দুল কাদের, যে আব্দুল কাদের এই ৫-৬জন সমন্বয়কে ধরার পর যিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যদিও তাকে তখনকার সময় খুঁজে পায় না, এই আব্দুল কাদেরকে কিন্তু তারা ২-৩ নাম্বার সারিতেও রাখে নাই, জিএস পদে বাকের কেউ রাখে নাই। এটা এই জাকসুতে এই অবস্থা হয়েছে। তখন মানুষ ডাকসু এবং জাকসু নির্বাচনের পর মানুষ বুঝতে পারছে যে এনসিপির দৌড়টা আসলে কতটুকু, তারা নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলছে। তো এই যে বিভাজন, এই বিভাজনের কারণে যে কোনো দলে যদি বিভাজন তৈরি হয়, তাহলে এই দলের অস্তিত্ব শেষ। আর আজকে এইটি কাজ হয়েছে এনসিপির বেলা, এনসিপিটাও ভেঙে যাওয়ার পথে। এটা সবাই স্পষ্ট যে এখন যে প্রত্যেকের ভিতরে প্রত্যেকের একটা আলাদা একটা বিভাজন রয়েছে। তো প্রিয় দর্শক, আপনি কি আসলে বলেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।